দার্জিলিং জেলা সিটুর জেলা সম্মেলন উপলক্ষে শনিবার বিকেল ৩টা নাগাদ নকশালবাড়ির আদিবাসী ময়দানে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রমমন্ত্রী তথা সিটু নেতা অনাদি সাহু, সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জিয়াউল আলম, সমন পাঠক, জীবেশ সরকার, গৌতম ঘোষ সহ অন্যান্যরা। ঠিকই তো, আজকে গোটা দেশে বামপন্থীরাই হচ্ছে বিকল্প। লোকে নরেন্দ্র মোদীকে দেখেছে এবং নরেন্দ্র মোদী সরকারের 10 বছরের আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। 86% মানুষের আয় কমেছে নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক নীতির কারণে। প্রথমে নোটবন্দি, তারপরে জিএসটি, তারপরে হচ্ছে কোভিড পরিস্থিতি, এবং এখনও হচ্ছে আমাদের দেশের কলকারখানা, ইন্ডাস্ট্রিতে, উৎপাদন ব্যবস্থায়, কৃষিতে, শিল্পে কোনো জায়গাতেই হচ্ছে সেই পুরনো জায়গায় ফিরে আসতে পারে। এবং এই সময়ে দেশে সবচেয়ে বেশি বেকার সৃষ্টি হয়েছে। আমাদের দেশের 50 বছরের মধ্যে সর্বোচ্চ বেকার সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদীর সময়ে। স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে এই সরকার যখন বাজেট পেশ করেছে তখন আমাদের দেশের কর্পোরেট এবং বড় বড় কোম্পানির ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স জনগণের ওপরে পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস থেকে শুরু করে সমস্ত পেট্রোপণ্যের ওপরে হচ্ছে বিপুল পরিমাণে ট্যাক্স চাপানো হয়েছে নরেন্দ্র মোদীর সময়ে, যার পরিণতি হচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়েছে। স্বাভাবিকভাবে এই সরকারকে আমরা বলতে পারি না যে কেন্দ্রের যে সরকার, সেই সরকার সাধারণ মানুষ, আমাদের দেশের শ্রমিক, কৃষক, আমাদের দেশের গরিব মানুষের জন্য এই সরকার কাজ করেছে। গত 10 বছরে এই সরকার কাজ করেনি। স্বাভাবিকভাবে আজকে এই সরকারকে তার ভোট ব্যাংক রক্ষা করার জন্যে আজকে তাকে ধর্মকে আশ্রয় করতে হচ্ছে, আজকে রামকে আশ্রয় করতে হচ্ছে। আজকে সাধারণ মানুষের যে রুটি রুজি, তার যে সংকট, সেই সংকট থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরাতে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ব্যস্ত। এবং গোটা 10টা বছর আমরা দেখেছি গোটা দেশে কিভাবে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের দেশের দলিত, আদিবাসী, আমাদের মায়েরা, বোনেরা, সে মণিপুর হতে পারে, সে নাগাল্যান্ড হতে পারে, সে উত্তরপ্রদেশ হতে পারে, সে দিল্লির উপকণ্ঠে হতে পারে, দিল্লি বা গোটা ভারতবর্ষে আমরা দেখেছি কিভাবে আক্রান্ত হয়েছে। স্বাভাবিকভাবে আজকে এই অবস্থার পরিবর্তন গোটা দেশের মানুষ চাইবে, সাধারণ মানুষ চাইবে। একটা কথা আছে যে ধর্মীয় উন্মাদনা বা ধর্ম মানুষকে সাময়িকভাবে হচ্ছে তাকে রিলিফ দিতে পারে, কিন্তু প্রতিটা মানুষের যে তার পেট, তার যে অন্নের ব্যবস্থা বা তার কাজের ব্যবস্থা, কৃষকের ফসলের যে দাম, তার ব্যবস্থা হচ্ছে ধর্ম করতে পারে না। এই ধর্ম যার যার তার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের উচিত ছিল দেশের আম জনতার জন্যে যে প্রতিশ্রুতি, এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা এই সরকার করেনি কেন্দ্রে, যার ফলে বছরে 2 কোটি করে বেকার যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি আজকে মানুষ দেখছে 20 কোটি মানুষের কর্মসংস্থান হওয়ার কথা, সেখানে হচ্ছে আজকে ঘরে ঘরে বেকার। এই সরকার সম্পূর্ণ চূড়ান্ত হয় ব্যর্থ। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। স্বাভাবিকভাবে এই অবস্থার পরিবর্তন চাই। আজকে উত্তরবঙ্গে এত এমপি, এত মন্ত্রী, এমএলএ, বিজেপি, উত্তরবঙ্গে তারা আমাদের অবিভক্ত বাংলার উত্তরবঙ্গে হচ্ছে তারা শক্তিশালী। উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের জন্য বিজেপি, আরএসএস কি করেছে? নরেন্দ্র মোদী চা বাগানের শ্রমিকদের জন্য কি করেছে? চটকল শ্রমিকদের জন্য কি করেছে? কয়লা খনি শ্রমিক, ইস্পাত শ্রমিক, অসংগঠিত শ্রমিকদের জন্য নরেন্দ্র মোদী কি করেছে? 18টা এমপি নরেন্দ্র মোদী পশ্চিমবাংলাতে একটা শিল্প করেছে। কিন্তু নরেন্দ্র মোদী আসার পরে আমাদের রাজ্যে আজকে অনেকগুলো, বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে, ব্রিজেন্ট গ্রুপ থেকে শুরু করে আমাদের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা আজকে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেবে বলছে। ইতিমধ্যে বাস স্ট্যান্ডার্ড বন্ধ করে দিয়েছে। এবং একইভাবে আমাদের রাজ্যের যে তৃণমূল সরকার, তারা ডিপিএল, ডিসিএল বন্ধ করতে যাচ্ছে, মাদার ডেয়ারি বিক্রি করে দিয়েছে। 46টা রাজ্যের ইতিমধ্যে বাস স্ট্যান্ডার্ড বন্ধ করে দিয়েছে। এবং একইভাবে আমাদের রাজ্যের যে তৃণমূল সরকার, তারা ডিপিএল, ডিসিএল বন্ধ করতে যাচ্ছে, মাদার ডেয়ারি বিক্রি করে দিয়েছে। 46টা রাজ্যের রাষ্ট্রায়ত্ত শিল্প, যেটা বামফ্রন্ট সরকার 90টা রাষ্ট্রায়ত্ত শিল্প যখন বুদ্ধবাবু চলে গেলেন, মমতা ব্যানার্জির হাতে দিয়ে গেছিলেন যে তুমি এই কলকারখানাগুলো চালাও, এবং এখানে কয়েক লক্ষ শ্রমিক কর্মচারী কাজ করছে, তার মধ্যে 46টা বন্ধ করে দিয়েছে। এবং একইভাবে
আজকে গোটা রাজ্যে সরকারি জমি, সেই সরকারি জমিকে লিজ জমিকে ফ্রি হোল্ড করে সেগুলো পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলছি শিল্পের জমিতে শিল্প করতে হবে, বন্ধ কলকারখানার জমিতে শিল্প করতে হবে। আমাদের রাজ্য থেকে 50 লক্ষ যুবক যুবতী এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, সে দিল্লি থেকে শুরু করে ওই উত্তরপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, তারা রাস্তায় বসে আছে। যে ধরনের কাজ করছে বাংলার মানুষ, আজকে রাজ্যে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, কারণ মমতা ব্যানার্জি রাজ্যে শিল্প কলকারখানা করতে দেয়নি। নরেন্দ্র মোদী 10 বছরে রাজ্যে কোনো শিল্প করেনি, নর্থ বেঙ্গলে কোনো শিল্প করেনি। চা বাগানে শ্রমিকদের মজুরি মিনিমাম ওয়েজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী একটা কথা বলেনি। বিজেপির কোনো মন্ত্রী, কোনো এমপি আমাদের রাজ্যের মানে শ্রমজীবী মানুষের জন্য একটা কথা উচ্চারণ করেনি গত 10 বছরে। তাহলে এই সব জিনিসগুলোকে নিয়ে আপনারা ইন্ডিয়া জোটের মাধ্যমে তাহলে হাতিয়ার করছেন এবার লোকসভা ভোটের আগে? আমরা তো এই মুহূর্তে আমাদের দেশের সংসদীয় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের যে সংবিধান আজকে আক্রান্ত। আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার, আজকে জার্নালিস্টরা তাদেরকে বিনা বিচারে আটক করে জেলে পোরা হচ্ছে। আজকে বুদ্ধিজীবীরা, শিল্পী, সাহিত্যিকরা, আজকে ফাদার স্টেন, এই যে তো ধর্মযাজক, তিনি আদিবাসী মানুষের মধ্যে কাজ করেন, তিনি তার অধিকারের কথা বলেছেন, তাকে জেলে পুরে দেওয়া হয়েছে, বলা হয়েছে ও নাকি শহুরে নকশাল। এই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে চলছে কেন্দ্রীয় সরকার। আজকে জেএনইউ ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ হচ্ছে, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উপর আক্রমণ হচ্ছে, দিল্লি ইউনিভার্সিটি ছাত্রদের উপরে আক্রমণ হচ্ছে, যারা বলছে যে এই যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন যা করা হয়েছে এটা আমাদের সংবিধানের সাথে মানায় না, সংবিধান বিরোধী। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষের সমান অধিকার, কেন এটা হবে? এটা তো সংবিধানে এ কথা বলা নেই। স্বাভাবিকভাবে তারা যখন এর প্রতিবাদ করেছে তখন তাদেরকে দেশদ্রোহী বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক মত, স্বাধীনভাবে মানুষ তার বক্তব্য যদি বলে, আজকে শাসক শ্রেণী তাতে ভীত সন্ত্রস্ত। আজকে তারা স্বৈরতন্ত্র ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ নামিয়ে আনছে, গণতন্ত্র বিপন্ন। স্বাভাবিকভাবে আজকে সমস্ত ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দল, যারা আজকে বিজেপি বিরোধী, সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কারণ গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার, সেই অধিকারকে রক্ষা করতে হবে। স্বাভাবিকভাবে তার জন্য আজকে ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছে। আগামী দিনে লড়াই হবে। কেমন আশা করছেন? দেখুন, একদিকে মানুষের, আমাদের দেশের 86% মানুষ নরেন্দ্র মোদীর আর্থিক নীতির কারণে তাদের আয় কমেছে, কোটি কোটি বেকার মানুষ, তার সমস্যা। শ্রমিকরা কিছু পেল না, এই 10 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু পেল না। কৃষকরা এখনও ফসলের লাভজনক দাম তারা পেল না। স্বাভাবিকভাবে তাদের হয়ে লড়াই হবে, তাদের জন্যে, মানুষের জন্যে, শ্রমিক কৃষকের জন্যে, গরিব মানুষের জন্য, বেকার যুবকদের জন্য লড়াই হবে। সেই লড়াইতে যে জিতবে, জনগণ যা ঠিক করবে তাই হবে। অবশ্যই ভালো কিছু হবে, খারাপ কিছু হবে না। আগামী 16ই ফেব্রুয়ারি আপনারা যেটা ডাক দিচ্ছেন সেটা কি একটু যদি জানান? আগামী 16ই ফেব্রুয়ারি ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক